This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানেই তো সারাদিনের গরম বিষয়গুলোকে খুঁজে নিয়ে তার গভীরে যাওয়া, তুলে ধরা প্রত্যেকটা পক্ষের বক্তব্য। তাহলে চলুন শুরুতেই পরিচয় করে দিয়ে হটস্পটে আজকে কোন কোন ইস্যুগুলো রয়েছে। আজকে হটস্পটের অবশ্যই 3টে ইস্যুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোন ইস্যুটি? প্রথম ইস্যু, সময় কথা বলে। কেন এই কথা বলছি? কারণ জানেন তো, সময় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং এই সময় কোথাও এই ভাইস প্রিন্সিপাল, কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সময় খারাপ করছে না তো? তুলে ধরবো আপনাদের সামনে। দ্বিতীয় বিষয় কি, বেবির হাত ছাড়লো তৃণমূল। এক কথায় বলা যেতে পারে বেবির পার্টি থেকে আউট হয়ে গেল। হঠাৎ কেন? এতদিন পর কেন ব্যবস্থা নেওয়া হলো? এক সপ্তাহ পর। এবার কি তাহলে পুলিশ অ্যারেস্ট করবে বেবিকে? এই প্রশ্নগুলো তো তুলতেই হবে। তৃতীয় বিষয়, হুমায়ুনি বিতর্ক। এবং এই বিতর্কটা কি তাজা বিতর্ক, না কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপির হাতে কোথাও ইস্যু কম পড়িয়াছে বলে হুমায়ুনকে তুলে আনা? কেন এই কথা বলছি? হঠাৎ করে পুরনো ইস্যু তুলবেই বা কেন বিজেপি? জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে নজর হচ্ছে কসবার আইন কলেজের দিকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সন্ধ্যে 6:10 নাগাদ বেরোতে যায়, কিন্তু যে আমাদের আটকে দেয়। মানে আপনার কলেজে কি কাজ আছে আপনি 3 দিন ধরে জানেন না? আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। 26 তারিখ কি আপনি জানতেন না? আপনি জানতেন না 26 তারিখ আপনি এফআইআর হচ্ছে? শুরুতে জানেন তো, বলতে ইচ্ছে করে সময় অনেক কথা বলে, কিছু কিছু ক্ষেত্রে আবার শুধু সময়ই কথা বলে। আবার এই সময়ই অনেকের সময় খারাপও করে দিতে পারে। কেন বলছি? কসবার আইন কলেজের ঘটনা এই কথাটা বলছে। 11 দিন পর যখন কসবার আইন কলেজ খুললো, সঙ্গে সঙ্গে বিতর্কের একটা নতুন দরজাও খুলে গেল। কোন দরজা? সময়ের দরজা। তাহলে শুরু থেকে আমরা একটু সময় মেলানো শুরু করি, দেখি ভাইস প্রিন্সিপালের সময়টা খারাপ যায় কিনা। প্রথমে নির্যাতিতার বয়ান। কখন ঘটেছিল এই ঘটনা? মানে 25 তারিখ ঠিক কখন এই ঘটনা ঘটেছিল? নির্যাতিতার করা এফআইআর ঠিক কি বলছে দেখে নিন তো। সন্ধ্যে 6:10 নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই, কিন্তু যে আমাদের আটকে দেয়, আরো কিছুক্ষণ থাকতে বলে। আমরা তাই করি। সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায়। সেই মুহূর্তে আমিও গুছিয়ে ফেলি, বেরোতে যাই। তখন যে আটকায়। পি এবং এম কে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে। ওরা বেরিয়ে যায়। জের কথা অনুযায়ী বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ঘটে যায়। আমি নিজেকে সাহায্য করতে পারছিলাম না। রাত 10:50 আমি ঘর থেকে বেরোই। সে আমাকে কিছু বলতে নিষেধ করে দেয়। সে আমাকে বলে সবাইকে বলতে যে আমরা ইউনিট নিয়ে আলোচনা করছিলাম। সময়টা লক্ষ্য করলেন? সন্ধ্যে 6:10 থেকে রাত 10:50। কলেজে এই সময় অভিযুক্তরা ছাড়া আর কেউ কি ছিল? তা তো তদন্ত করে দেখছে পুলিশ। এবং আমরাও জানি তো, শুরুতে যখন ভাইস প্রিন্সিপাল ম্যাডাম নয়না চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম, তখন তিনি কি বলেছিলেন বলুন তো? মনে নেই? শুনে নিন না, আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে। ধর্ষণ করা হচ্ছে, 2 জন ছাত্র সেখানে হেল্প করছে। আপনি ভাইস প্রিন্সিপাল হয়ে জানতে পারলেন না? কলেজে কেউ জানতে পারলো না? কলেজের নিচে কি হয়ে যাচ্ছে? ম্যাডাম, এখন আমাদের এক্সাম চলছে, কলেজে স্টুডেন্টদের ক্লাসই নেই। তা সত্ত্বেও আমার মিটিং ছিল বাইরে। এবং আমি আপনাদের কাছ থেকে, কেউ বলছে দুপুর 12টা, কেউ বলছে রাত্রিবেলা। ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেন না? আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। ভাইস প্রিন্সিপাল বলেছিলেন তিনি কলেজে ছিলেন না, তিনি কিচ্ছুই জানতেন না, তিনি মিডিয়া মারফত জেনেছেন। একবার বলছেন গার্ড বা পুলিশ মারফত জেনেছেন। কোনটা সত্যি তিনি সেটা নিজেই জানেন। কিন্তু আমাদের প্রশ্ন কি বলুন তো, এই যে কথা বলছিল ভাইস প্রিন্সিপাল, সেটা কি সত্যি? মানে সত্যি কি তাহলে তিনি ছিলেন না কলেজের ভেতর? তাহলে এই ছবিটা কি? ছবিটা আমি চালাতে বলবো। যে ছবিটা আপনারা এখন দেখছেন সেটা হচ্ছে কসবা আইন কলেজের রেজিস্ট্রার, যেখানে দেখা যাচ্ছে ভাইস প্রিন্সিপাল 9:50 কলেজে ঢুকে 9:50 বেরিয়ে গিয়েছেন। সকাল না রাত সেটা কিন্তু লেখা নেই। দেখুন, সময় তো এখানেই রহস্য দানা বাঁধেছে।
দেখুন কেউ তো কলেজে ঢুকেই বেরিয়ে যাননি, বা এক পা কলেজে ঘুরলেও বা কলেজের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যেখানে ভাইস প্রিন্সিপালের রুম রয়েছে সেখানে অব্দি গেলেও মানুষ বেরোতে সময় লাগবে 9:51 বা 52 বা তার বেশি, কিন্তু 9:50 ঢুকে 9:50 বেরিয়ে যাওয়া সকাল, সেটা তো কোথাও বিশ্বাসযোগ্য হবে না। তাহলে কি রাত 9:50 বেরিয়েছিলেন? প্রশ্ন করেছিলাম আমরা ভাইস প্রিন্সিপালকে, কারণ আমরা নিজে কেন বলবো, আমরা ভাইস প্রিন্সিপালের কাছেই জানবো যে ওই যে সময়, যে এফআইআর এর সময়টা উল্লেখ করা হয়েছে যেখানে গণধর্ষণ করা হয়েছে ওই আইনের ছাত্রীকে, ওই সময় কি তিনি ছিলেন কলেজে? কি বলছেন দেখুন তো। সিলেবাস কমিটির মিটিং ছিল, তিনি মিটিংয়ে ছিলেন, কখন ঢুকেছিলেন সেটা পরিষ্কার করে বললেন সকাল 9:50, কিন্তু কখন বেরিয়েছিলেন না সেটা ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বললেন না। কেন? সময় অনেক কথা বলে তাই, নাকি মনোজিৎ ম্যাটার্স? কি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেকশন দিতেন সবকিছু? হ্যাঁ, কলেজের পক্ষ থেকে যে গ্রুপ আছে ওখানে ডিরেকশন দিতেন। কি কলেজের গ্রুপ মানে কিরকম বলতেন? আর কি হচ্ছে, কত তারিখে ফর্ম ফিল আপ হচ্ছে, কি বৃত্তান্ত, কি কি নিয়ে আসতে হবে, ভর্তির সময় এখানে এসে ওনার সঙ্গে পরিচয় হয়। ফর্ম টর্মগুলো যেগুলো স্টুডেন্টরা সাইন করছিল উনি একটু দেখি আর কি দেখছি। এবার বুঝতে পারলেন মনোজিৎ ম্যাটার্স কথাটা আমি কেন বললাম? একজন অস্থায়ী কর্মী, তিনি কলেজের ভর্তি সংক্রান্ত সব কিছু ইনস্ট্রাকশন দেন সামনাসামনি ডিজিটালি। এই ডিজিটাল দাদাই সেখানে সব, তিনি সব দেখাশোনা করে। সাথে মনোজিৎ ম্যাটার্স কোথাও করেছে নিশ্চয়ই এই ভাইস প্রিন্সিপালের জীবনে, যে কারণে সে কোথাও একটা কিছু তো একটা লুকোনোর চেষ্টা করছেন। আসলে কসবা আইন কলেজে সময়টা জানেন তো বদলে গেছে, এখন অনেকেই মুখ খুলছেন বা মুখ খুলতে বাধ্য হচ্ছেন, কারণ আসলে যে কালির ছিটেটা না সেটা আইন কলেজের গায়ে লেগেছে একজন আইনের ছাত্রীর উপর, যেভাবে একজন লয়ার এই রেপটা করেছে বলে অভিযোগ উঠছে। নিজের কলেজে পুলিশ থেকে কারোর ভালো লাগে না, সে যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক, বা আমাদের পক্ষে আইরানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। মনোজিতের মতো সম্পদকে বাঁচাতেই কি তাহলে শুরুতে চেষ্টা হয়েছিল? সময়ের খেলায় সেটাই কোথাও ফাঁস হয়ে যাচ্ছে না তো? এইখানেই তো রাজনীতির খেলা। দেখুন তো রাজনীতির লোকেরা কি বলছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছে, তার পক্ষে কথা কই? কসবা তো তার বাড়ি থেকে একটুখানি দূরে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে রেখেছে কলেজগুলোকে। এই যদি কলেজের অবস্থা হয় তো মেয়েরা বাইরের রাস্তায় কোথায় নিরাপদ থাকবে? এই কসবার আইন কলেজের এই ঘটনার পর একের পর এক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে। রাজ্য রাজনীতি উত্তপ্ত, কলেজের হাওয়াও এই মুহূর্তে গরম বলা যেতে পারে। কসবার ঘটনা সামনে এসেছে, অনেকে সেই বিষয়টা নিয়ে সাহসও পাচ্ছেন। এই যেমন রাজাবাজার সায়েন্স কলেজের ছবি যদি আপনাদেরকে দেখাই, কলেজের ইউনিয়ন রুম না মদের আসর সেটা ছবি দেখে বুঝতে পারবেন না। TV9 বাংলার হাতে সেই ছবি এসেছে, দেখুন তো। কেউ বলবে এটা কলেজের ইউনিয়ন রুম? সেখানে প্রকাশ্যে মদ খাওয়া হচ্ছে, সবাই একজন দুজন নয়, প্রত্যেকে। আমি দেখতে পাচ্ছি ওখানে যারা যারা রয়েছে, এই তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র নেতা গৌরব দত্ত মুস্তাফিরের বিরুদ্ধে কলেজের ইউনিয়ন রুমে মদ খাওয়ার অভিযোগ রয়েছে। এবং আগেই কিন্তু এই অভিযোগ ওঠার পর তালা ঝোলানোর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ইউনিয়ন রুম। এবার সেই মদ্যপানের ছবি ভাইরাল হয়েছে। এবং এই যে মুস্তাফিরকে দেখাচ্ছে না, এই মুস্তাফির কিন্তু শুধুমাত্র একটা কাজের জন্য ফেমাস নয়। ওই রাজাবাজার সায়েন্স কলেজে সে আগে এক অধ্যাপককেও চড় মেরেছিল। যদিও এই ছাত্র নেতা, মানে আমরা তো প্রত্যেক পক্ষের কাছে যাই যারা অভিযোগ করছে এবং যার বিরুদ্ধে অভিযোগ করছে, এই ছাত্র নেতা কিন্তু বলছেন যে তার বিরুদ্ধে ওটা সব অভিযোগ মিথ্যে। ছবিটা কি মিথ্যে? যে ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি এটাকে অস্বীকার করছেন তাই তো? একদমই, মানে দেখুন একটা ছবি নিয়ে, মানে এরকম কোনোদিনও ঘটে না। কারণ ইউনিয়ন রুম, আমাদের যে ইউনিয়ন রুমটায় অনেক অধ্যাপকরা এসেও বসতেন। আমি সবসময় বিতর্ক থেকে দূরে থাকি। এবার খুঁচিয়ে কেউ যদি হেনস্থা করার চেষ্টা করে, মানসিকভাবে এটা মেনে নেওয়াটা কঠিন হয়। বললাম না, কসবার আইন কলেজের ঘটনার পর অনেকে মুখ খুলছেন, মুখ খুলতে বাধ্য হচ্ছেন। অনেকে সাহস করে সামনে যে যে অভিযোগ এতদিন তারা বিভিন্ন জায়গায় করেছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবার সেইগুলো মিডিয়ার সামনে আনছেন। আবার অনেকে রাজনীতির খেলাও শুরু করেছেন। আমি যদি একটুখানি বিজেপির কথা বলি, রাজ্যের প্রধান বিরোধী দল,
তারা কিন্তু 2022 সালে বালুরঘাট কলেজের ইউনিয়নের রুমের একটা ভিডিও প্রকাশ করেছেন এবং স্বাভাবিকভাবে তাদের নিশানায় শাসক দল। কলেজের ইউনিয়ন রুমের ভেতর মদ্যপান করছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, দাবি করছে পদ্মশিবের। সেই ভিজুয়ালটাও আপনারা দেখছেন এবং সেখান থেকে কি বাইট এসেছে, কি বক্তব্য এসেছে শুনি। ফটোশপেই হোক বা এআইয়ের মাধ্যমেই হোক তার ছবিকে ওই ভিডিওর সাথে যুক্ত করা হয়েছে। সুরজকে আমি বলেছি যদি সেটা হয়ে থাকে তাহলে ওকে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, সে লিগ্যাল অ্যাকশন অলরেডি নেবে। যা আমার বিশ্বাস এই ঘটনার কোনো সত্যতা থাকবে না, তার কারণ এটা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার জন্য এটা টোটাল ভিডিওটাকে করা হচ্ছে। যদি থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে, দল কাউকে রেয়াত করবে না। তাহলে রাজাবাজার সায়েন্স কলেজে মুস্তাফির বলেছিল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে, কিন্তু ছবি কি মিথ্যে? এই ভদ্রলোক তিনি কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করলেন এটা এআই এ তৈরি করা, এটা ফটোশপে তৈরি করা। বিশ্বাসযোগ্য কি হবে? তাহলে যদি তাই হয় 2022 সালের ভিডিও তো এখনো পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলো না কেন? সত্যি কি এআই, সত্যি কি ফটোশপ? আপনারাই উত্তর দিন। আর পরপর অভিযোগ যখন আসতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, কারণ এবার ব্যবস্থা না নিলেই নয়। এই যেমন হাওড়ার নরসিংহ দত্ত কলেজে দেখিয়েছিলাম ছাত্রদের উপর যৌন নির্যাতনের ঘটনা, সেই ছবি আপনাদের গতকাল থেকে আমরা টানা দেখিয়ে আসছি। আর যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে রাজ্য সহ সভাপতি সৌভিক রায়, তিনি জানেন তো বেপাত্তা, তার ফোন অফ, তার বাড়িতে তালা ঝুলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে এতদিন পর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সভাপতির কাছে 1 জুলাই মেল করা হয়েছিল 2024-এ, 2025-এ গিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ এখন তো সত্যি চারিদিকে ভিডিও ছড়িয়ে গেছে, প্রত্যেকে জেনে গিয়েছে। টিএমসিপি রাজ্য সভাপতির কাছ থেকে দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। তাহলে আমরা এটা ভাবতে পারি এবার ব্যবস্থা নেওয়া হবে, দেরিতে হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু জানেন তো ওই মেদিনীপুরে একটা ছবি দেখিয়েছিলাম না, অনিল দাস প্রবীণ বাম নেতা, তাকে রাস্তায় ফেলে বেবি কোলে শাসক দলের নেত্রী কিভাবে মারধর করছে, সেই ঘটনা কিন্তু 7 দিনের মাথাতেই ব্যবস্থা নেওয়া হলো। এবার নজর সেদিকে। বেবি কোলে আজকে তৃণমূল দলটাকে তলানিতে নিয়ে চলে যাচ্ছে। বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য তৃণমূলের পক্ষে আর কোনো উপায় ছিল না হাত থেকে ঝেড়ে ফেলা। এইসব বেবি কোলেকে দিকে এটা হচ্ছে আইওয়াস, চোখে ধুলো দেওয়া। তাহলে ব্যবস্থা অনেক ক্ষেত্রেই নেওয়া হচ্ছে। অনেকে আবার কি বলছে জানেন, বলছে যে চাপ যেভাবে তৈরি হচ্ছে তৃণমূল এবার ব্যবস্থা না নিলেই নয়। এই বেবি কোলের ঘটনাই তো আপনারা দেখছেন। হ্যাঁ, যখন আমরা এই খবর প্রকাশ্যে এনেছিলাম 30 তারিখ, তার পরের দিনই কিন্তু দেখেছিলাম তাকে শো কজ করা হয়েছিল। এবং সে কজে কি লিখেছিল বেবি কলে? না, এই ঘটনার জন্য তিনি বিন্দু মাত্র অনুতপ্ত নন এবং তিনি বলেছিলেন যে এই ঘটনায় দলের ভাবমূর্তিও নষ্ট হয়নি। তারপরে বেপাত্তা বেবি, পুলিশও তাকে ধরতে পারছে না, কিন্তু অবশেষে 7 দিন পর দল বেবিকে বের করে দিল, বহিষ্কার করে দিল। বামপন্থী নেতাকে বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন, নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। আচ্ছা জানেন, আমার মনে না একটা প্রশ্ন উঠছে। আচ্ছা, বেবি কোলে যেমন দাবি করেছিলেন যে এই ঘটনায় দলের কোনো ভাবমূর্তি নষ্ট হয়নি, এটা তার ব্যক্তিগত ঘটনা। আচ্ছা, দলের ভাবমূর্তি নষ্ট না হলে এই সিদ্ধান্ত কেন বলুন তো? সিপিএম কিন্তু এখানে একটা অন্য গন্ধ পাচ্ছে, অন্য গল্প শোনাচ্ছে, শুনুন। খড়গপুরের মানুষের রিয়াকশনটা যেখানে গেছে সেখানে তৃণমূলের পক্ষে আর কোনো উপায় ছিল না ঘাট থেকে ঝেড়ে ফেলা। এই এতটা তোলাবাজির এবং অসভ্যতা কোপ দিয়েছিল তৃণমূলের কোন নেতা, তার বিরুদ্ধে কি তৃণমূল কোনো ব্যবস্থা নেবে? সিপিএম এক কথায় দায় ঝাড়ার কথা বলছে, আর বিজেপি সামনে আনছে সেটিং তত্ত্ব, কারণ ভিকটিম যে বাম নেতা। সিপিএম নেতাকে মেরেছে সেটা ক্যামেরার সামনে চলে এসেছে বলে তাই। বিজেপির এত নেতা কর্মী খুন হয়ে গেল, কোথায় পরেশ পালকে তো কেউ বহিষ্কার করার কথা বলছে না? নাকি সিপিএম এর সাথে কোনো রামধনু জোট আছে, না ফিশ ফ্রাই জোট আছে, না কি জোট আছে, সে তো তৃণমূল বলতে পারবে। দেখুন, আমরা সাংবাদিকরা প্রত্যেকটা খবরের গভীরে যাই, আর রাজনৈতিক নেতারা কি করেন বলুন তো? প্রত্যেকটা ঘটনায় রাজনীতির গভীরে গিয়ে কথা বলেন। কিন্তু জনতার সোজা প্রশ্ন, বেবি কোলে বাবা কোথায় গেল? এখনো কেন তাকে পুলিশ ধরতে পারছে না?
শাসক নেতার ছাপ ছিল বলে কি তাকে ধরা যাচ্ছিল না? আর আজকে তো শাসক দলের ছাপ চলে গেল তার পিঠ থেকে। এবার নিশ্চয়ই গ্রেপ্তার হবেন বেবি, আর পুলিশের হাত নিশ্চয়ই বাধা থাকলো না, যে কারণে অভিযোগ করছেন বিরোধীরা। যাকে কেন্দ্র করে এই কাণ্ড, মানে সেই অনিল বাবু, ওই বাম নেতা খড়গপুরের ভিন্দা, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন একটা নয়, এমন অনেক বেবি রাজ্যে ছড়িয়ে রয়েছে। আহা কি মুশকিল, একজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আরো বেবি খোঁজা মুশকিল হি নেই, নামুমকিন হয়ে যাবে যে। এই ধরনের বহু বেবি কোলে আজকে তৃণমূল দলটাকে একদম তলানিতে নিয়ে চলে যাচ্ছে। আর যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে, প্রশাসনের যে সাহায্য মদত যেটা চলছে, আমি বারবার বলার চেষ্টা করেছি, ততক্ষণ পর্যন্ত আমরা, আমাদের পরিবার এবং খড়গপুর শহরের মানুষ শান্তিতে নেই। দেখুন, আমার একটা কথা বলতে ইচ্ছা করছে, এত তো ইস্যু রয়েছে হাতে, বিরোধীরা কোনো ইস্যু পাচ্ছে না নাকি? মানে তাদের কি হাতে ইস্যু কম পড়িয়েছে? কেন বলছি, একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে দেখাবো। যে ফুটেজে দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির, না ওই ভরতপুরের বিধায়ক নয়, দেবরাজ তৃণমূল বিধায়ক, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির হেলথ ইউনিভার্সিটির সহযোগী রেজিস্ট্রারকে লাথি মারছেন তিনি। বিরোধী দলনেতা এই পোস্ট জানেন আজ করেছেন, কিন্তু এই ঘটনাটা কবে বলুন তো? এই ঘটনাটা 2022 সালে সেপ্টেম্বর মাসে। 2023 সালেও এই ঘটনা একবার প্রকাশ করা হয়েছিল, হুমায়ুনের নামে এফআইআরও হয়েছিল 2023-এ। এমনকি শুভেন্দু অধিকারী তখন প্রতিক্রিয়া দিয়েছিলেন TV9 বাংলাকে। আমরা TV9 বাংলা যখন লাইব্রেরি ঘাটলাম তখন সেই প্রতিক্রিয়া পেলাম, একবার তখনকার প্রতিক্রিয়াটা শুনে নিন। আপনারা কর্মচারী মালিক ওদের দিয়ে আবার প্রত্যাহার করাবে, ওদের এসব কথা নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, এসব লোকের মেরুদণ্ড বেশিক্ষণ সোজা থাকবে না। তার মানে বুঝতে পারছেন 2022-এর ঘটনা 2023-এ দ্বিতীয়বার ইস্যু হলো, 2025-এ দাঁড়িয়ে তৃতীয়বার ইস্যু করার চেষ্টা। কেন? হুমায়ুন কবির কিন্তু পুলিশের সময় যখন প্রাক্তন মানে তিনি যখন পুলিশের কর্তা ছিলেন তখন কিন্তু দাপুটে ছিলেন। মাওবাদী দমন থেকে হাত কাটা দিলীপকে জালে তোলা, উর্দিতে অনেক তারা রয়েছে তার, কিন্তু উর্দি ছেড়ে যখন রাজনীতিতে এলেন না, কেমন যেন সব গুড়িয়ে গেল। এই যেমন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলছেন জানেন? একবার শুনুন, তারপর আমি আসল জায়গাটায় আসবো। আমাদের দলের যে কোনো রকম অনুশাসন ভেঙে, শৃঙ্খলা ভেঙে কেউ যদি কোনো কাজ করে, এবং এই ব্যাপারটি যখন এসছে সে ব্যাপারেও দল নিশ্চয়ই সুনির্দিষ্ট ব্যবস্থা নেবে। আসলে ব্যাপারটা জানেন, মুশকিলটা হচ্ছে জয়প্রকাশ বাবুও জানেন না ঘটনাটা কবেকার, 2022 থেকে 2025, এতদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এফআইআর হয়েছে কিন্তু তদন্ত হয়েছে কি সেটাও তো কেউ জানে না। যেমন ঘটনার কথা জানতেন না বিজেপির সত্য প্রাক্তন রাজ্য সভাপতিও। দেখুন, জগ ছুঁড়ে মারা দিয়ে শুরু হয়েছিল, তারপরে কিছুদিন আগে তো আমরা দেখলাম একটি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালকে তাকে ধরে থাপ্পড় মারা হয়েছে, আবার এখানে রেজিস্ট্রারকে হেনস্থা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে তো ভেঙে তছনছ করে দিয়েছে। আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা আগামী দিনে যদি সরকারি জায়গায় পড়তে যেতে চায়, তাদের ভবিষ্যৎ মোটামুটি অন্ধকার, গ্যারান্টি। আর যার বিরুদ্ধে অভিযোগ হুমায়ুন কবির, তার রিয়াকশন নেব না, তিনি কি বলছেন শুনুন। একদম ফেক নিউজ, একদম টোটালি কমপ্লিটলি ফেক, বুলশিট। আমি যথাসময়ে যথা জায়গায় ব্যবস্থা নেব, আমি ব্যবস্থা নেব, আইন অনুযায়ী ব্যবস্থা নেব। দেখছি যে যা করেছে আমি সব দেখছি, নজরে আছে। যাক, হুমায়ুন কবির তিনি জানেন, মানে তার মনে রয়েছে এটা পুরনো ঘটনা, তিনি আইনত ব্যবস্থা নেবেন। হ্যাঁ, হুমায়ুন কবির আইনটা যে অন্যদের থেকে অনেক ভালো জানেন তা নিয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন এতদিন তিনিও বা কোনো পাল্টা ব্যবস্থা নিলেন না কেন? ভিডিওটা তো 2022-এর, এফআইআর হলো 2023, 2025 কেটে গেল, শাসক বিরোধী কেউই কোনো ব্যবস্থা নেওয়া হলো না, আবারও 2025-এ দাঁড়িয়ে একটা ইস্যু করা হলো। বলছি না, ইস্যুর কি অভাব পড়িয়েছে বিজেপির হাতে? কেন, এত বড় ইস্যু তো রয়েছে, শিক্ষা দুর্নীতি ইস্যু তো রয়েছে। আজকে সেই শিক্ষা দুর্নীতি নিয়ে যদি আমি কথা বলি, তাহলে একটা দিকে অবশ্যই নজর রাখতে হবে, অযোগ্যদের পাশে দাঁড়িয়ে জোর ধাক্কা খেলো রাজ্য। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা, সব জানিয়ে দিল হাইকোর্ট। কারণ নতুন বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন উঠেছিল, রাজ্যের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছেন বিচারপতি। এসএসসি কে বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশের নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ দিয়েছে হাইকোর্টে। ওই যে এক কথায় বলা যায়, বারবার ধাক্কা খাচ্ছে শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য সরকার। তারা পয়সা দিয়েছে, তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে
আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। দেখুন, আরজিকরে তিলোত্তমার ঘটনায় আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কাল সশরীরে আদালতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদা আদালতের তরফে এই নির্দেশ আরজিকরে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানায় তিলোত্তমার পরিবার। সেই মামলায় শুনানিতে সন্দীপ এবং অভিজিৎকে সশরীরে আদালতে থাকার নির্দেশ। কোনো মতামত থাকলে আদালতে তাঁরা জানাবেন। রাজ্যের আইনজীবীকেও শুনানির সময় থাকার নির্দেশ শিয়ালদা আদালতে। হটস্পট আজ এখানে শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলার সঙ্গে থাকুন।